রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। পশ্চিমবঙ্গে যে সমস্ত মশলা ফসলের চাষ হয় তার মধ্যে রসুন অন্যতম। এটি শীতকালীন ফসল। সঠিক প্রযুক্তি মেনে এর চাষ করলে ভালো ফলন এবং লাভ পাওয়া যায়। নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের প্রগতিশীল চাষী দেবদুলাল সরকার বিভিন্ন ধরনের মশলা ফসলের চাষ করে থাকেন। অন্যান্য বছরের মতো এবছরও তিনি রসুনের চাষ করেছেন। এই কৃষক বন্ধু তার রসুন চাষের অভিজ্ঞতা জানালেন অন্নদাতাকে। আমি এখানে যে রসুনটা চাষ করেছি, এটা জমিটা প্রথমে পাট ছিল, পাট কাটার পরে জমিটা সুন্দরভাবে চাষ করে জমিটা তৈরি করা হয়েছে এবং তারপরে আমাদের যে এখানকার স্থানীয় যে গোলদানা বলে যে জাতটা আছে রসুনের জাত, সেই রসুনটাই আমি এখানে লাগিয়েছি এবং গোলদানা বীজটা আমরা কাগোয়া দিয়ে শোধন করেছি। এই জমিতে যে বীজটা লেগেছে তাতে বিঘাপ্রতি 1 কুইন্টাল করে আমাদের হিসাবে লাগে। যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা অবলম্বন করে চাষ করেছি, এই জমিতে প্রথমে আমরা যে বীজটা লাগাই তার 20 থেকে 21 দিন পরে আমরা চাপান মতো একটা সার দিয়ে থাকি। সেই সময় 20-20-0-13 এবং তার সাথে কিছু ইউরিয়া দিয়ে আমরা দেই এবং পরবর্তী সময়ে নিড়ানো দেওয়া হয় এবং নিড়ানোর কয়েকদিন পর আবার পুনরায় সেচ হয়। এইভাবে চলতে থাকে এবং 6 থেকে 7টা সেচ লাগে। প্রতিটা সেচেই আমাদের নিড়াতে হয় জমিকে আগাছা নাশক করতে হয়। দেখা গেল যে প্রথম দিকে যে সেচগুলো দেওয়া হয় তার সাথে এক ধরনের তেল পাওয়া যায় বাজারে, সেগুলো দেওয়া হয় যাতে নাকি আগাছাটা কম বেরোয় এবং একবার ওই তেলটা ব্যবহার করলে 45 দিনের মধ্যে আগাছাটা কম থাকে, কিন্তু জমিতে নিড়াতে হয়। এবং পরবর্তী সময়ে প্রত্যেকটা সেচে কিছু কিছু সার লাগে এবং দেখা যাচ্ছে প্রতি বিঘা প্রতি হয়তো প্রতিটা সেচে 15 কিলো সুফলা এবং তার সাথে 10 কিলো করে ইউরিয়া ব্যবহার করা হয়। এই রসুনে দেখা গেল কি প্রথম দিকে একটু লালচে হয়ে যায় সেচ। হ্যাঁ, আমরা যে রসুনটা বীজটা যখন জমিতে লাগাই তার 20 থেকে 21 দিন পর আমরা যে পুনরায় যে সেচটা দিই তখন আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি এবং তার পরবর্তীতে যেমন M45টা ব্যবহার করা হয়, টপোকোনার জলটা ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে দেখা গেল যে রসুনটা যাতে ভালো হয় সেজন্য বোরন পরিমাণ বিঘা প্রতি 2 কিলো করে দেওয়া হয়। আর টপোকোনার জল ওইটা লিটারে 1 ml করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে যদি 60 লিটার জল লাগে 60 ml ব্যবহৃত হবে। এই রসুনের আরেকটা মারাত্মক রোগ হয়েছে, রসুনটা কোকড়া হয়ে যায় এবং কোকড়াটা হয় কিছু কিছু সাদা মাছি, সাদা মাকড় এবং হলুদ এক ধরনের সূক্ষ্ম পোকা। তার জন্য আমাদের কীটনাশক ব্যবহার করতে হয়। এই ফসলটা 5 থেকে 5.5 মাসের ফসল। এতে বিঘাতে এই খরচের পরিমাণটা খুবই কম। যদি লেবার চার্জ এবং বীজের দাম বেশি হয় তাহলে বিঘাপ্রতি 20 থেকে 22 হাজার টাকা খরচা আছে এবং যদি বীজের দামটা একটু কম হয় তাহলে সেক্ষেত্রে 17-18 হাজার টাকা খরচা আছে এবং ভালো ফলন হলে বিঘাপ্রতি 50 মণ করে হয়। এই বাজার দরটা কোনো সময় 4,000 হয়, কোনো সময় দেখা যাচ্ছে 2,000-1,500 হয়। বর্তমানে খুবই কম। এটা হচ্ছে কুইন্টালে এবং 1 বিঘা জমিতে যদি 20 কুইন্টাল হয় তাহলে 4,000 টাকা করে বিক্রি হলে বেশ ভালোই হয়, কিন্তু যদি 1,000 টাকা করে বিক্রি হয় তা কখনো সেটা লসের দিকে রান করে। কপি গোত্রের সবজি উৎপাদনে বাড়বাড়ন্তের কারণে অনেক সময়ই আমাদের রাজ্যের চাষিরা তাদের উৎপাদিত ফুলকপি কিংবা বাঁধাকপির ন্যায্য দাম পান না। বিশেষ করে শীতের মাঝামাঝি এই সবজি দুটো বাজারে বেশি আমদানির কারণেই বাজার দর কমে যায়। এরকম পরিস্থিতির মধ্যে শস্য বৈচিত্র্যায়ন করেছেন উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা ব্লকের মির্জাপুরের কৃষক ইমদাদুল হোসেন। তিনি কপি গোত্রের একটি অপ্রচলিত ফসল রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপির চাষ করেছেন। এই সবজিটি ধাপে ধাপে চাষ করে তিনি ভালোই লাভ পেয়েছেন। লাল বাঁধাকপি চাষে তিনি কোন কোন প্রযুক্তি অবলম্বন করেছে তা বললেন আমাদের। এটা হচ্ছে আপনার রেড ক্যাবেজ বলে, লাল বাঁধা যেটা বলা হয়। চারা পাতা হয় ওই কার্তিক মাসের প্রথম সপ্তাহের দিকে। তার আগে খোলা তৈরি করে নেওয়া হয়, মোটামুটি দিন 15 আগে খোলা তৈরি করে নিতে হয়। খোলা তৈরি করা হয়, জৈব সার দেওয়া হয় কিছু, আর সুফলা সার অল্প করে দেওয়া হয়। 10 গ্রামের পাতা যেটা ওটা খোলা লাগে আপনার 15 হাত লম্বা, মানে 25 ফুট, আর 4.5 ফুট 5 ফুট হচ্ছে চওড়া। এরকম খোলা তৈরি করে আমরা দিন 15 ফেলে রাখি। তারপরে মাটি ভালো করে আপনার মাটি গুঁড়ো করে দানা ফেলা হয়, একটা করে দানা ফেলা হয়। দানা ফেলার পরে 3 দিনের ভিতরে চারা উঠে যায়। চারা ওঠার 1 দিন পরেই প্রথম স্প্রে করা হয় যাতে ধসে না পড়ে গোড়াটা, চারা যাতে মরে না যায়। 2 পাতা হয়ে গেলে জল দেওয়া শুরু হয়, রেগুলার সকাল সন্ধ্যা জল দিতে হয়। চারা মোটামুটি বড় হলে আবার একবার ওষুধ দেওয়া হয়, বেবিস্টিন হোক এরকম ফাঙ্গিসাইড করে কিছু একটা ওষুধ দেওয়া হয়। 25 থেকে 30 দিনের ভিতরে তুলে আবার জমিতে বসানো হয়। তার আগে জমি আমাদের তৈরি করে নিতে হয়। একটু উঁচু জমি হলেই ভালো হয় যাতে জল না দাঁড়ায় জমিতে। মাটিটা একটু দোআঁশ মাটি হলেই ভালো হয়।
প্রথম জমি চাই দেওয়া হয় বিঘা প্রতি 1 বস্তা মানে 50 কিলো 10-26 আর 3 থেকে 4 বস্তা করে জৈব সার। জমির আগে ভালো করে চষা হয় ট্র্যাক্টর দিয়ে, চষে কিছুদিন ফেলে রাখা হয়। ফেলে রাখার পরে আবার সপ্তাহখানিক পরে আবার চাই দেওয়া হয়। চাই দেওয়ার পরে এবারে ভাটি টানা হয়। ওটা ভাটি টানা হয় হচ্ছে 1 হাত 4 আঙুল ভাটি টানা হয় আর বসানো হয় 1 হাত 4 আঙুল ডাইরেক্ট ভাটি টানা হলো। তারপর চারা তুলে বসানোর সময় 3 বগরে বসাই আমরা, 12 ইঞ্চি তফাৎ একটা চারা বসানো হয়, জোড়া পিলি করা হয়। বসানোর পরে জল দিতেই হবে, মোটামুটি সকাল সন্ধ্যে 3 থেকে 4 দিন জল দেওয়া হয়। একদিন পরেই ওই যে কোনো একটু ফাঙ্গিসাইড ওষুধ চারায় দিয়ে দিতে হয় যাতে গোড়াটা আবার পচে না যায়। তার সপ্তাহখানিক পরে 15 আর আপনার অ্যামোনিয়া সালফেট, যেটা বিঘা প্রতি আপনার 20 কেজি নিয়ে চারায় অল্প অল্প দিয়ে জল দিয়ে দেওয়া হয়। তার 4-5 দিন 6 দিন পরে আবার সার দিয়ে পিলিটা কোদাল দিয়ে ডাঁট এনে দেওয়া হয়। ডাঁট এনে দেওয়ার পরে আবার সেচ দেওয়া হয়। তারপর আপনার আবার এই পোকার তেল দিতে হয়, কোরাজেন দেই। 20 থেকে 25 দিনের মাথায় জমিটা আবার খোঁড়া হয়, আবার এবার চাপান সার দেওয়া হয়। বিঘা প্রতি 50 কিলো হচ্ছে 10-26 আর অনুখাদ্য বিঘা প্রতি 2 কিলো আর অল্প কিছু ইউরিয়া দেওয়া হয়, বিঘা প্রতি 10 কিলো ইউরিয়া দিয়ে ডাড়ায় ছড়িয়ে দিয়ে আবার ডাঁট এনে দেওয়া হয়। দেওয়ার পরের দিন আবার জল সেচ দেওয়া হয়। তারপর মাঝে মাঝে ওই ফাঙ্গিসাইড ওষুধ কিছু দিতে হয় যাতে আপনার পাতা পোড়া না লাগে। আর তেল তো দিতেই হয়, সপ্তাহে 1 দিন তেল দিতে হয়। যখন পোকা লাগে তখন আমরা নিম জাতীয় তেল আর কি সেই সব তেল ব্যবহার করি। এইবারে ওতে যদি না হয় তখন কৃষি দপ্তরের কাছ থেকে আমরা পরামর্শ নেই, ওরা যেভাবে আমাদের বলে সেইভাবে আমরা করলে আমাদের উপকার হয়। দিয়ে মোটামুটি 3 মাস পরে কপি কাটা শুরু হয়। 40 দিন লেগে যায় বাঁধাকপি কাটতে কাটতে। আর আমরা এই জমিটা চাষ করি একসঙ্গে একভাবে 1 বিঘা বসা এনে আমরা এক পাতা করে দানা পাতি, 10 গ্রাম করে দানা পাতি, যা চারা হয় 1500-1600 যা চারা হয় ওইটা বসানো হয়। আবার 10 দিন 12 দিন পরে আবার দানা পাতা হয়, ওইটা আবার বসানো হয়। এইভাবে আমরা চাষ করি। কারণ হচ্ছে একসঙ্গে সব পাতলে বাজারে নিয়ে একসঙ্গে সব বিক্রি করতে পারবো না, তাদের দাম কম হবে। ওই জন্যই আমরা অল্প অল্প করে চাষ করি। লাল বাঁধাটা আমাদের অনেক সময় একটু বেশি লাগে, এটা একটু সারও বেশি দিতে হয়। আর এটা একটা সুবিধা আছে আপনার, এই বাঁধাটা অনেক দিন একটু রেখে কাটা যায়। সাদা বাঁধা যত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে হয়, ওগুলো কি হয় মাথা ফেটে যায়। এগুলো অত সহজে মাথা ফাটে না, এগুলো আমরা রেখে রেখে বিক্রি করি। সাদা বাঁধা থেকে লাল বাঁধায় পয়সা বেশি। লাল বাঁধা নর্মালে আপনার 6 টাকা পিস বিক্রি করি। 6000 চারা থাকলে বিঘাতে 36,000 টাকা বিক্রি হয়। এবার নিজেরা একটু বিক্রি করতে পারলে আর একটু বেশি হয়, হাতে কেটে 40,000 টাকা হলেই। কত খরচা হবে আপনার? ওই 15,000 টাকা লেবার টেবার ধরে। কোনোদিন বিকালে কাটি, বিকালে কেটে আমাদের পার্টি ধরা আছে, ধুলোগড় পার্টি, তাদের দিয়ে দিই কিছু। উল্টোডাঙ্গার পার্টি আছে, তারপর শিয়ালদায় যাওয়া হয়, শিয়ালদায় গেলে একটু বেশি পয়সা পাওয়া যায়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর দিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন দিবাকর সাহু। তিনি বেগুনের ডগা ও ফল ফুটো করা পোকার নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চেয়েছেন। বেগুনের সবচেয়ে ক্ষতিকারক কীটশত্রু হল ডগা ও ফল ফুটো করা পোকা। এই পোকাটি কেবলমাত্র বেগুনকেই আক্রমণ করে। এই পোকার স্ত্রী কীট পাতার নিচের দিকে, ডগায়, ফলের বোটার দিকে এককভাবে বা 2 থেকে 5টির গুচ্ছে ডিম পাড়ে। একটি স্ত্রী মথ তার জীবনকালে 250টির মতো ডিম পেড়ে থাকে। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পরে সেগুলি কাণ্ডের ডগা, পুষ্পমুকুল বা ফল ফুটো করে ভেতরে ঢুকে পড়ে এবং ঢোকার পথের ছিদ্রটি কীড়া তার বর্জ্য দিয়ে ঢেকে দেয়। গাছের বৃদ্ধির প্রাথমিক দশায় এরা ডগার দিকে আক্রমণ করে। আক্রান্ত ডগা ঢলে পড়ে এবং শুকিয়ে যায়। এর ফলে এই গাছের পরে পাশ দিয়ে ডালপালা বেশি গজায় এবং সেই গাছে ফুল ফল দেরিতে আসে। গাছে যখন প্রজনন দশায় আসে তখন পোকার কীড়া ফলে আক্রমণ করে। তখন কীড়াটি ফলের ভেতরে ঢুকে শাঁসালো অংশ কুড়ে কুড়ে খেতে থাকে। আক্রান্ত ফলের বাজার দর কমে যায় এবং বাজারে এই ফলের চাহিদাই থাকে না। একটি কীড়া 4 থেকে 6টি ফল নষ্ট করতে পারে। এই পোকার দ্বারা বেগুনের 11 থেকে 93% পর্যন্ত ফলন ক্ষতিগ্রস্ত হয়। এই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা নিতে হবে। ফসল চক্রে পরপর বেগুন চাষ করা চলবে না। গ্রীষ্মকালে যদি মাটি গভীরভাবে কর্ষণ করা হয় এবং মাটিকে রোদ খাওয়ানো হয়, তাহলে যেহেতু এই পোকার পুত্তলি দশা মাটিতে কাটে, রোদের তাপে পুত্তলিগুলো মারা যায়। জমি তৈরি করার সময় যদি মাটিতে একর প্রতি 200 কেজি হারে নিমখোল প্রয়োগ করা হয়, তাহলে পোকার উপদ্রব কম হয়। স্থানীয় সুপারিশ মেনে সঠিক দূরত্বে বেগুনের চারা লাগাতে হবে।
গাছের খাদ্য যোগান দেওয়ার ক্ষেত্রে সুসংগত পন্থা অবলম্বন করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। যান্ত্রিক উপায়ে এই পোকাকে দমন করতে আলোক ফাঁদ ব্যবহার করা যেতে পারে। বেগুনের জমিতে পাখি বসার ব্যবস্থা রাখতে হবে। পোকার দ্বারা আক্রান্ত ডগা কেটে ফেলতে হবে এবং আক্রান্ত ফল তুলে বিনষ্ট করতে হবে। ভেষজ কৃষিবিষ হিসাবে 10,000 ppm এর নিমজাত কৃষিবিষ 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে কীটশত্রুটিকে নিয়ন্ত্রণ করতে এই সব বিষগুলো ব্যবহার করতে হবে। ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ফোসালোন 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা কুইনালফস 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা নোভালিউরন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা থায়োডিকার্ব 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা ইন্ডোক্সাকার্ব 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা স্পাইনোস্যাট 1 মিলিলিটার প্রতি লিটার জলে। একের বেশি বার যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয় তাহলে কোনো একটি কীটনাশক নয়, এগুলি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। গবাদি পশুপালনকে লাভজনক করে তুলতে হলে প্রাণীর স্বাস্থ্যের দিকে একজন প্রাণীপালকের অবশ্যই নজর দেওয়া উচিত। এই সমস্ত রোগের মধ্যে গরু কিংবা ছাগলের পেট ফোলা একটি মারাত্মক রোগ। খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু না হলে প্রাণীটির মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের কারণ এবং এই রোগের প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন মালদা জেলার হবিবপুর ব্লকের বিএলডিও ডাক্তার তুষারকান্তি বণিক। গবাদি প্রাণীর আকস্মিক মৃত্যুর অন্যতম একটি কারণ হলো ব্লোড বা পেট ফোলা। ব্লোড বা পেট ফোলা আসলে হলো কি, যে গরুর পেটে হঠাৎ করে অনেক বায়ু জমে যায় এবং তার জন্য গরুর পেট ফুলে যায়। গরু বা মহিষ জাতীয় যে প্রাণীগুলো রয়েছে এদের যে হজম প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের। এদের পাকস্থলীর 4টি প্রকোষ্ঠ রয়েছে। সেই প্রথম প্রকোষ্ঠে লক্ষ লক্ষ জীবাণু থাকে। ওরা যে ঘাস জাতীয় বা তৃণজাতীয় যে খাবারগুলো খায় সে খাবারগুলো হজম করাতে এরা কিন্তু সাহায্য করে। তার মানে এদের যে হজমটা মূলত জীবাণু নির্ভর। গরুর পেটে যেহেতু প্রচুর পরিমাণে জীবাণু থাকে, ওই জীবাণুরা যখন খাবারগুলোর উপরে ক্রিয়া করে তখন এরা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করে। সেই গ্যাসগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় আবার গরুর পেট থেকে বেরিয়ে যায়। সে যখন জাবর কাটে ওই জাবর কাটার ফাঁকে ফাঁকে কিন্তু ওর পেট থেকে সেই গ্যাসগুলো কিন্তু বেরিয়ে যায়, মুখ দিয়েই সেই গ্যাসগুলো বেরিয়ে যায়। এটাই হলো স্বাভাবিক পদ্ধতি। কিন্তু যদি এরকম হয় যে গরুর পেটে প্রচুর পরিমাণে ফেনা হয়ে গেল, দ্রবণীয় প্রোটিন যদি বেশি থাকে খাবারে, তাহলে সেটা কিন্তু পেটের মধ্যে প্রচুর ফেনা তৈরি করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের যে শিম জাতীয় যে ঘাসগুলো আছে, বার্ডসিম হতে পারে, লুসার্ন হতে পারে, শিমের গাছ, শিমের পাতা, এগুলো খেয়ে নেওয়ার পরে গরু যদি জল খেয়ে নেয় তাহলেও কিন্তু গরুর পেটে প্রচুর ফেনা তৈরি হয় এবং গরুর পেটে যে গ্যাসগুলো তৈরি হয় সেই গ্যাসগুলো কিন্তু ফেনার মধ্যে আটকা পড়ে। আটকা পড়ার জন্য কিন্তু স্বাভাবিক গ্যাসের উদ্গীরণ সম্ভব হয় না, ফলে গ্যাস কিন্তু পেটের মধ্যে জমা হতেই থাকে। পেটের মধ্যে যখন গ্যাস জমা হতে থাকে পেটের উপরে প্রচুর পরিমাণে চাপ পড়ে, পেটটা ফুলে পিঠের সমান হয়ে যায়, গরুর শ্বাসকষ্ট হতে শুরু করে এবং একটা সময় দেখা যায় পেটের মধ্যে আর জায়গা নেই। পেটের মধ্যে গ্যাসের চাপ যখন সর্বোচ্চ হয়ে যায় তখন গরুর দেখা যায় তার হৃৎপিণ্ডের উপরে, তার ফুসফুসের উপরে প্রচুর চাপ পড়ে, তখন কিন্তু গরু মরে যায়। এছাড়া আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যদি শর্করা জাতীয় খাবার বা শ্বেতসার জাতীয় খাবারগুলো যদি গরু বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে দেখা যায় কি তার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, অ্যাসিডোসিস হয়ে যায় গরুর। সেক্ষেত্রেও ব্লোট হতে পারে। ব্লোটটা আবার দু রকমের হয়। কিছু কিছু ব্লোটের ক্ষেত্রে দেখা যায় গ্যাসটা বুদবুদের মধ্যে আটকা পড়ে থাকে, কিছু কিছু থাকে যে গ্যাস মুক্তভাবেই পেটের মধ্যে প্রচুর পরিমাণে থেকে যায়। এই ধরনের সমস্যা যদি সম্মুখীন হয় কখনো চাষি, সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের তেলগুলো বাড়িতে থাকে, বিশেষ করে যেমন সর্ষের তেল 100 থেকে 200 ml যদি গরুকে যদি আমরা খাইয়ে দিই তাহলে দেখা যায় কি খুব ভালো হয়। যদি শর্করা জাতীয় খাবার গরু যদি বেশি খেয়ে নেয় সেক্ষেত্রে একটা জিনিস করণীয়, সেটা হলো হাতের কাছে খাবার সোডা বা যেটাকে সোডিয়াম বাইকার্বনেট বলা হয়, সেই সোডিয়াম বাইকার্বনেট যদি আমরা 50 থেকে 100 গ্রাম পরিমাণে জলে গুলে গরুকে যদি খেতে দিই তাহলে কিন্তু সেই অ্যাসিডোসিসের হাত থেকেও রক্ষা পাওয়া যায়, পেট ফাঁপার সমস্যার হাত থেকেও রক্ষা পাওয়া যেতে পারে। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো তার কিন্তু চিকিৎসার বন্দোবস্ত আমাদের করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ব্লোট এতটাই মারাত্মক হয় যে তখন আর চিকিৎসা করার সময় থাকে না। যখন গরুর প্রচণ্ডভাবে পেট খুলে যায়, গরু তখন ছটফট করতে থাকে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে, সে হাঁ করে মুখ খুলে শ্বাস নিতে থাকে, গরু পড়ে যায়, পড়ে গিয়ে গরু মরে যায়। সেই সমস্ত ক্ষেত্রে একটা প্রয়োজনীয় পরামর্শ হলো এরকম যদি প্রচণ্ডভাবে পেট ফুলে যায় তাহলে গরুর বাম দিকের যে পেটটা, যেটুকু দেখে আমরা বুঝতে পারি, বাম দিকের পেটে যে অংশটা দেখে আমরা বুঝতে পারি যে গরুর পেট ভরেছে কিনা, সেই অংশটাতে যদি আমরা
ধারালো কোনো ছুরি দিয়ে 4 থেকে 6 ইঞ্চি গভীর করে 2 থেকে 3 ইঞ্চি লম্বা যদি আমরা কেটে দিতে পারি, তাহলে কিন্তু পেটের গ্যাসটা তৎক্ষণাৎ বেরিয়ে গিয়ে গরুটার কিন্তু প্রাণ রক্ষা হয়। পরবর্তীকালে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো আমরা কিন্তু তার চিকিৎসার বন্দোবস্ত করে তাকে কিন্তু সুস্থ করে তুলতে পারি। এছাড়া আরেকটা জিনিস যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা করতে পারি, যে গরুকে শিম জাতীয় ঘাস যদি আমরা খেতে দিই, শুধুমাত্র শিম জাতীয় ঘাস তাকে খেতে না দিয়ে শিম জাতীয় ঘাসের সাথে যে তন্ডুল জাতীয় যে সমস্ত ঘাসগুলো হয় সেগুলোর মিশ্রণ যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু এই ব্লোড বা পেট ফোলা রোগের হাত থেকে গরুকে কিন্তু রক্ষা করা যায়। আর বর্ষাকালে যখন আমরা গরুকে মাঠে চড়াবো, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ঘাসগুলো যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমরা গরুকে ঘাসগুলো খেতে দিলে ভালো হয়। যে বর্ষাকালে বা চাষবাসের সময়ে প্রচুর পরিমাণে ইউরিয়া জমিতে ব্যবহার হয়, চাষির বাড়িতেও ইউরিয়া থাকে, সেই ইউরিয়া খেলেও কিন্তু এরকম গরুর প্রচণ্ডভাবে পেট ফুলে যায়, গরু মরে যায়। আর ইউরিয়া সারটা গোয়াল ঘরে গরুর নাগালের মধ্যে না রেখে গরুর নাগালের বাইরে অনেক দূরে যেন রাখা যায়, যাতে গরু ইউরিয়া সার খেতে না পারে। এছাড়া আমাদের যে অনেক সময় যে বেঁচে যাওয়া খাবারগুলো থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়িতে, যেমন ভাত, ডাল, চিনির শিরা, মিষ্টির শিরা, চিড়া ভাঙা, এই সমস্ত জিনিসগুলো আমরা যদি বেঁচে যায় বেশি পরিমাণে, সেগুলো আমরা অনেক সময় গরুকে খাইয়ে দিই। এরকমটা না করাই ভালো, কারণ গরু এমন একটা প্রাণী, প্রত্যেকদিন যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার সে হজম করতে অভ্যস্ত, তার পেটের জীবাণুরা। হঠাৎ করে যদি আমরা অনেক পরিমাণ যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু তার শারীরিক গোলযোগ সৃষ্টি হয়, তার কিন্তু এই ধরনের পেট ফাঁপার সমস্যাও তৈরি হতে পারে। এবং এই পেট ফাঁপা যদি হয়, গরু তো মরে যেতেই পারে। যদিও বা গরু ভালো হয়ে যায়, তার কিন্তু উৎপাদন ব্যাহত হয়, চিকিৎসা করাতে গিয়ে চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই কথাগুলো মাথায় রেখে আমরা যদি গরুর খাবার দাবারের দিকটা আমরা যদি খেয়াল করি, কারণ এই পেট ফোলাটা মূলত খাবার দাবার থেকেই এই সমস্যাটা মূলত সৃষ্টি হয়, তাহলে এই সমস্যার হাত থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারব। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।